নমস্কার। সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন ইন্টারভিউ ভিত্তিক। আজকে অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী। উনি বর্তমানে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে কর্মরত অ্যাজ প্রফেসর, এবং আজকের যে আলোচনা সেটা আপনাদের সবাইকে তো সাংঘাতিকভাবে ছুঁয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী। এই ঘটনাবলীতে আমি গোটা বিশ্বে কি হচ্ছে বলতে পারবো না, কিন্তু আমাদের দেশে কি হচ্ছে সেটা তো আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাগুলোর পিছনের ইতিহাস এবং ভবিষ্যতে এর কোথায় কি ব্যাপারটা ঘটতে পারে সে সম্পর্কে একটা আঁচ পেতেই এই বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দীকে এখানে আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি আমাদেরকে কিছুটা আলোকপাত করে উপকৃত করার জন্যে। ডক্টর নন্দী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, এই যে বাংলাদেশের যে বর্তমান যে ঘটনাবলী, এইখান থেকে আমার একটা প্রথমেই যে প্রশ্ন সেটা হচ্ছে 1971 সালের পরে দুদেশের সম্পর্কে এই ধরনের উত্তেজনা বা বৈরিতা কি কখনো দেখা গেছে? 1971 সালের পরে কেটে গেছে প্রায় 53 বছর, কিন্তু এরকম অবস্থা দেখা যায়নি। হ্যাঁ, সম্পর্কে শিথিলতা এসছে যখন সামরিক শাসন ছিল জিয়াউর রহমানের 80-এর দশকে, এরশাদের 90-এর দশকে, আহ 1990 ডিসেম্বর পর্যন্ত। তখন শিথিলতা এসেছিল ঠিকই, আবার বিএনপি সরকারের সময়ও এসেছিল, বিএনপি জামাত জোটের সময় এসেছিল, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, 5th আগস্ট অনওয়ার্ডস, মানে ইউনিসেফ তদারকি সরকারের সময় যেভাবে সম্পর্ক অবনমন ঘটেছে, সম্পর্কে শিথিলতা এসছে, তিক্ততা এসছে, সেটা নজিরবিহীন। এবং সেখানে শুধু শিথিলতাই নয়, যেভাবে ভারত বিদ্বেষী প্রচারণা চলছে বা ঘৃণার বিষ ছড়াচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা, এবং ইউনিসেফ সমর্থনও তাদের রয়েছে, প্রচ্ছন্ন মদতও রয়েছে, সেটা আমাদের অবাক করে। অর্থাৎ এটা অনুভূত যে দেশকে ভারত স্বাধীনতা করেছে, ভারতের সেনাদেরও বলিদান রয়েছে, ভারতের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভবই ছিল না। শুধু তাই নয়, যেভাবে মানবিক হস্তক্ষেপ, যেটাকে বলে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, আহ করেছে, মানবিক সহায়তা করেছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অনেক শরণার্থীদের সাহায্য করেছে, তাদের খাবারের ব্যবস্থা করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, তারপরেও ভারত শুধু জেনারেসিটি দেখিয়েছে বাংলাদেশের প্রতি, কখনো দখলদারিত্বের বা আক্রমণাত্মক মনোভাবের পরিচয় কখনো দেয়নি। কিন্তু এটা সত্যি অনভিপ্রেত, মানে এই কয়েক মাসের মধ্যে অবস্থাটা আমার চোখে এসছে। তার মানে আন্ডার কারেন্ট একটা ছিলই, ভারত বিরোধিতা, সেটা চাপ প্রচ্ছন্ন ছিল, এখন সেটা প্রকটিত হলো। আচ্ছা, ডক্টর নন্দী, তিনজন শাসকের নাম বলবো বাংলাদেশের: খালেদা জিয়া, শেখ হাসিনা এবং এরশাদ। এদের এই যে তিন যে বাংলাদেশের যে প্রধান, এদের কার আমলে ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল যদি সংক্ষেপে একটুখানি বলেন। আচ্ছা, আপনি বললেন খালেদা জিয়া আর এরশাদ তিনজন। এরশাদ এবং হাসিনা তো আছেন। আহ, খালেদা, হাসিনা আর এরশাদ, আর তাই তো? এরশাদ এরশাদ। ওকে। প্রথমে যদি আমরা বলি যে এরশাদের সময়কাল জিয়া রহমানের যে অ্যাসাসিনেশন ঘটেছিল, তারপর এরশাদ প্রায় 8 বছর ক্ষমতায় ছিলেন।
এই 8 বছর ক্ষমতাকালে এরশাদ যেটা করেছিলেন 1988 সালে, ইসলামীকরণ ঘটিয়েছিলেন। বাংলাদেশের সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন, রাষ্ট্রধর্মকে ইসলাম ঘোষণা করেছিলেন। তারপর থেকে তার একটা ছিল যিনি যেহেতু সামরিক শাসক ছিলেন, অবশ্যই ভারতের বিদেশ নীতিতে একটা ওরিয়েন্টেশন ছিল যে যে ধরনের দেশ, যে সমস্ত দেশে সামরিক শাসন থাকবে তার সাথে ভারতের সম্পর্ক ততটা খুব ঘনিষ্ঠ থাকবে না। তো সেই মতবাদী কারণে বা আদর্শগত বিদেশ নীতির দৃষ্টিভঙ্গির কারণে ভারতের তরফ থেকে ততটা ইন্টারেস্ট দেখানো হয়নি, এর সাথে সময়ও সম্পর্কটা ততটা ভালো ছিল না আমাদের সাথে। 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি সরকার এলো, মানে সেটা গণতান্ত্রিক উপায় নির্বাচনের মাধ্যমে এসেছিল। অবাধ নিরপেক্ষ ইলেকশন হয়েছিল, কারণ এরশাদের উৎপাটন হয়েছিল 1990-এর 19 ডিসেম্বরে গণ আন্দোলনের মধ্য দিয়ে। তারপরে এটা প্রত্যাশা করা গিয়েছিল যে যদিও বিএনপি ভারতপন্থী নয়, বা বিএনপি যখন ক্ষমতায় থাকে ভারত যে খুব খুশি হয় তা নয়, তারপরে একটা ওয়ার্ক রিলেশন ছিল বিএনপির ওই সময়। আবার বিএনপি যখন 2001 থেকে 2006 জামাতের সাথে হাত ধরে ক্ষমতা এসেছিল, তখন কিন্তু সম্পর্কে অবনমন ঘটেছিল। কি কি ইস্যুতে ঘটেছিল? সংখ্যালঘু নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, মানে সংবাদ মাধ্যমের উপর হামলা, পাশাপাশি ভারত বিদ্বেষী প্রচারণা সেই সময় ঘটেছিল। শুধু তাই নয়, ওই সময় 2001 থেকে 2006 সময় ভারত বিরোধী যে জঙ্গি এরা রয়েছেন, অরবিন্দ রাজপা, পরেশ বড়ুয়া, যে উত্তর পূর্ব ভারতের জঙ্গি, তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং তাদেরকে বিদেশ থেকে অস্ত্র আনানোর ক্ষেত্রে সাহায্য করেছিল বিএনপি এবং জামাত নেতৃবর্গ। সুতরাং ভারতের একটা বিরাগ ভাজনের কারণ ছিল। এবার হচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গে। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসেন 1996 সালে, 96 থেকে 2001। ওই সময় একটা নতুন চ্যাপ্টার শুরু হয় ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। গঙ্গার জল বন্টন চুক্তি হয় এবং মনে আছে এইচ ডি দেবেগৌড়ার উপস্থিতিতে এবং তদানীন্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উপস্থিতিতে শেখ হাসিনা ঢাকাতে এই গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষর করেন। এবং সেখানে শুধু তাই নয়, তারপর তার সম্পর্ক ভালো ছিল। সেই সময় কলকাতা ঢাকা বাস যাত্রা চালু হয় এবং অন্যান্য যে পারস্পরিক, মানে ট্র্যাক টু ডিপ্লোমেসি, মানে বেসরকারি পর্যায়েও আহ, অনেকটা কালচারাল বিনিময় অনেকটা বৃদ্ধি পায়, আদান প্রদান। পরবর্তীকালে শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় এলেন, 3বার 4টি টার্মস ক্ষমতায় এলেন, তখনও সম্পর্ক তো ভালো তো ছিলই, পাশাপাশি এটা দাগিয়ে দেওয়া হলো যে শেখ হাসিনা ভারতের দালাল। এবং সেখানে সম্পর্কটা মানে একটা একটা হাসিনা পরিবারের মানে বিশেষ করে হাসিনা মুজিবের মানে জ্যেষ্ঠ কন্যা, তার সাথে একটা তাৎপর্যপূর্ণ এইটাই, তার সাথে কিন্তু গান্ধী পরিবারের সম্পর্ক ভালো, কংগ্রেসের সম্পর্ক ভালো, আবার বিজেপির সাথে সম্পর্ক ভালো, অর্থাৎ তিনি কিন্তু এটা বজায় রেখেছিলেন। এবং যখন হাসিনা চলে যান আকস্মাৎ, সেটা কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তরের কাছেও তথ্যটা সঠিক ছিল কিনা আমার জানা নেই। ইন্টেলিজেন্স ফেল করেছে, হাসিনা ইন্টেলিজেন্স ফেল করেছে, অর্থাৎ আমাদের সাউথ ব্লকও প্রিপারেড ছিল না এই খবর শোনার জন্য। আচ্ছা, এই যে মৌলবাদীদের এই যে আচরণ বা যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, এটার পিছনে হাসিনার যে প্রশাসন, কি তাকে কি কোনো মতে কি দায়ী করা যায়, না এটা একান্তভাবেই বহিঃশক্তির একটা মানে ইন্টারফেয়ারেন্স? বাংলাদেশের যে জঙ্গি তৎপরতার বৃদ্ধি, সেটা একদিনের কথা নয়, কয়েক দশক থেকে সেটা চলছিল। এরশাদের সময়ে যখন 88 সালে রাষ্ট্র রাষ্ট্রধর্মকে ইসলাম ঘোষণা করা হলো, তারপর থেকে আহ এই র্যাডিক্যাল ফোর্সটা অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। তারপরে যুক্ত হয় যে যারা জামাতপন্থী ছিলেন, যারা রাজাকার, যারা স্বাধীনতার বিরোধী ছিলেন, প্রো পাকিস্তানি ছিলেন, তারাও কিন্তু তলায় তলায় নেটওয়ার্কিংটা করতে থাকে। এবং মধ্যপ্রাচ্যের একটা বড় অংশের মানে দেশ, তারা কিন্তু বাংলাদেশকে এই ইলিগাল কারা মাদ্রাসাগুলোকে, কারা এই দেশটা কোন, মানে কারা? সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে, এ তো রয়েছে। এবং কেউ কেউ বলছেন এখন যে তুরস্কের একটা ভূমিকা রয়েছে। তুরস্ক যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ নয়, কিন্তু তাদের ওই রেডিক্যাল যে গোষ্ঠী, তাদের একটা হাত রয়েছে, অনেকে বলছেন। এবং আহ, বাংলাদেশে এই যে তৎপরতার বৃদ্ধি পাওয়া, এটার একটা কারণ হচ্ছে কিভাবে টাকাটা আসে। টাকাটা আসে হুন্ডি হাওলার মাধ্যমে আসে, এবং টেরর ফিনান্সিং হচ্ছে। পাশাপাশি তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে করে দেয় পাকিস্তানের আইএসআই, পাকিস্তান জঙ্গি সংগঠনগুলো। এবং এই
বিষয়ে বলে রাখা ভালো, 1996 থেকে 2001 এই সময়কালে যখন আফগানিস্তানে ফার্স্ট তালিবান শাসন প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে শুধু পাকিস্তান এন্টার সাউথ এশিয়াতে আস্তে আস্তে এই এই যে র্যাডিক্যাল ফোর্সের বৃদ্ধি ঘটে। এবং বাংলাদেশে কিন্তু বাংলা তালিবান গোষ্ঠী বলে একটা গোষ্ঠী হয়, এবং তাদের যে নেতা তাদেরকে ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা। এবং তারা এমন একটা নেটওয়ার্ক করে যে মানে তারা নেটওয়ার্ক একটা অংশ আমাদের মানে পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায়। এবং যেটাকে ক্রস বর্ডার টেরোরিজম বলি, বিভিন্ন স্লিপার মডিউল তারা তৈরি করতে থাকে। ফলত তাদের লক্ষ্য একদিকে হচ্ছে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করা, আরেকদিকে হচ্ছে যে ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করা, এবং তারা করতে থাকে। তো শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে যেটা করেছিলেন, তিনি জঙ্গিদের নিধনই শুধু করেননি, তাদেরকে জেলে পাঠিয়েছিলেন, তাদেরকে ফাঁসি দিয়েছিলেন। এবং যারা রাজাকার ছিলেন, দেশদ্রোহী, যারা হচ্ছে র্যাডিক্যাল ফোর্সের জামাত বাহিনী, তাদেরকে অনেক শীর্ষ নেতাকে মানে কারাবন্দী করেন, ফাঁসি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু তাদেরকে দমন করা যায়নি। ইভেন তিনি এই র্যাডিক্যাল ফোর্সের যে ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবল ছিলেন, তিনি এবং তার প্রশাসন, তার জন্য জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা নিয়েছিলেন। এবং জামাত ইলেকশনে দাঁড়ায়নি, রাজনৈতিক ইলেকশনে দাঁড়ায়নি। কিন্তু জামাত এবং তার অনুগামী যে র্যাডিক্যাল যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে দমন করা যায়নি, কারণ তারা এতটাই শক্তিশালী, এতটাই তারা মরবো বা মারবো এই নীতিতে বিশ্বাস করে। তাদের যদি 100 জন সদস্য থাকে, 100 জনই অ্যাক্টিভ। আচ্ছা ডক্টর ফলত নন্দী, তারা যেমন কোনো একটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আফগানিস্তানে তালিবানরা আছে, কিন্তু ক্রিকেট মাঠ হোক, মানে যেখানে পিপল টু পিপল কন্ট্যাক্ট, অথবা সরকারি স্তরেই হোক, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের থেকে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে সফট। তা জায়গাতেই তো এই মৌলবাদীরা আছে, তাহলে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে কি পার্থক্য? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি একটা বলে নিই। আমি গত বছর জার্মানিতে গিয়েছিলাম, ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটি অফ অ্যাফেয়ার্সে পড়াতে। তো মানে ওখানে একটি আফগান রেস্টুরেন্ট ছিল, আমি ওখানে খেতে গিয়েছি, আর একটা দোকানও ছিল, কিছু জিনিসপত্র কিনেছি, কাপড় জামা। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কবে এসেছেন, এই জার্মানিতে কবে এসেছেন? বলছে তালিবানরা যবে থেকে ফার্স্ট বার এসছে তখন থেকে আমরা ফ্যামিলি নিয়ে চলে এসেছি। হোয়াট অ্যাবাউট দ্য তালিবান ইন আফগানিস্তান? বলছে দে আর ক্রেজি পিপল। বলে আমাদের আফগানিস্তানের মূল 5 to 10% লোক তালিবান আদর্শে বিশ্বাস করে। এদেরকে আমরা হেট করি। কমন আফগানিস্তানের লোক ভারতকে ভালোবাসে যেমন, পাশাপাশি তারা শান্তি চায়, নিজেরা ব্রেড অ্যান্ড বাটারের জন্য ছোটে। বলে আমরা আফগান সাধারণ জনগণকে বিচার করা যাবে না তালিবানদের দৃষ্টিকোণ থেকে। সুতরাং আমরা কিন্তু এদেরকে পছন্দ করি না। তেমনি এটা অবাক কাণ্ড যে তালিবান আফগানিস্তানের সাথে সম্পর্ক কিন্তু আমাদের অনেক সুদূর কাল থেকে ভালো। শুধু মাঝে যে কবার দুবার তালিবানরা এসছে তারপরে সম্পর্ক খারাপ, তারপরেও এই যে দ্বিতীয়বার যে তালিবানরা এসছে, আমরা কূটনৈতিক ভাবে ওদের সমর্থন করছি না ঠিকই, কিন্তু কিন্তু আমরা মানবিক সাহায্য পাঠাচ্ছি, আমরা ফুড ফুড গ্রেন পাঠিয়েছি গতবার ফুড ক্রাইসিসে। এবং কমন আফগানরা কিন্তু কখনো ভারতের প্রতি এরকম ন্যাক্কারজনক তিরস্কার বা এরকম ঘৃণা মিশ্রিত বাক্য বানানে বিদ্ধ করে না ভারতকে। তারা কখনোই এরকম যে কমন আফগান লোক, কিছু বন্ধু বান্ধব একাডেমিশিয়ানও আছে, একসাথে কাজ করি আমাদের সাবজেক্টের, তারও খুব শ্রদ্ধাশীল ভারতের। কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের একটা বড় অংশ র্যাডিক্যাল ফোর্স যেভাবে ভারত বিদ্বেষিতায় এগিয়েছে, যারা বিভিন্নভাবে ঘৃণার বাক্যবাণ ছুটছে, এটা সত্যি উদ্বেগের, সত্যি বিস্ময় জাগে। তার মানে কোথাও একটা ওই মধ্যযুগীয় সেই যারা ধর্মীয় মৌলবাদী, তারা কিন্তু সফল হয়েছে তাদের উদ্দেশ্যে। অর্থাৎ এইভাবে ইনজেক্ট করতে 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 তার সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু তারা ইনজেক্ট করে দিয়েছে ভারত বিরোধিতার বিষ। এবং তারা মনে করে ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার এই ইসলামের শত্রু। আদৌ তাই নয়, তারা শিক্ষা নেওয়া উচিত। ভারতে অনেক বেশি মুসলিম থাকে, বাংলাদেশ বা পাকিস্তান যোগ করলেও তার চেয়ে বেশি মুসলিম থাকে। এখানে কতটা সিকিউর মুসলিমরা, তাদের শুধু সাংবিধানিক অধিকারই স্বীকৃত আচ্ছা নয়, তাদের ডক্টর জন্য নন্দী, প্রশ্ন করি। ব্যবস্থা করা আছে। আহ, ভারত বাংলাদেশকে, ভারত তো তার যে চারপাশে যে দেশগুলোকে তো নানা রকমভাবে সাহায্য করে থাকে। এই যে নন রেসিপ্রোকাল যে এইড, বাংলাদেশে ভারতের এই নন রেসিপ্রোকাল এইডটা কিরকম, কতটা? তো বাংলাদেশকে আমরা যে ধরনের নন রেসিপ্রোকাল এইড দিয়ে থাকি, সমস্ত দক্ষিণ এশিয়াকে দিয়ে থাকি নন রেসিপ্রোকাল এইড। তারা, আমরা ডোনার, ওরা রেসিপিয়েন্টস। কিন্তু অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যে মানে উন্নত মানে ধনী দেশগুলো যেরকম ডোনার রেসিপিয়েন্টস রিলেশন থাকে, ভারতের সাথে তাদের নেই। তারা অনেক সম্মান দেয় ভারত এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোকে, মানে যদিও তাদেরকে দান ধ্যান করে। প্রথম হচ্ছে লাইন অফ ক্রেডিট আমরা দিই, ঋণ দিই। প্লাস হচ্ছে কিছু অ্যাসিস্ট্যান্স দেয় যেগুলো নন রিফান্ডেবল, আমরা দিই কিন্তু নিই না সাহায্য। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে যখন যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে, হিউম্যানিটেরিয়ান এইড দিই, মানে ঘূর্ণিঝড়,
খরা, প্রাকৃতিক বিপর্যয়, তারপরে বন্যা, তারপরে আপনার হচ্ছে ওই ভূমিকম্প এই সময় দিই। পাশাপাশি আমরা যদি টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স দিই, আবার এদেরকে যে মানে যেটা দিই সমস্ত দক্ষিণ এশিয়ার সবকটা দেশকে দিয়ে, ইনক্লুডিং আফগানিস্তান, মানে পাকিস্তান বাদে, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশকে, সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। অর্থাৎ সেখানে ইউথদেরকে আমরা তাদের এমপ্লয়াবিলিটি পাওয়ারটা, শুধু এবিলিটি বাড়াই না, তাদেরকে যেটা করি আমরা, ভারত সরকার প্রতি বছর তাদেরকে এমন ভাবে তাদেরকে ওই বিভিন্ন কম্পিউটার শিখিয়ে, তাদেরকে কমিউনিকেশন স্কিল বাড়িয়ে, তারপরে তাদেরকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়, বিভিন্ন ভাবে তার ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে তাদেরকে আমরা প্রমোট করি। শুধু তাই নয়, যাতে করে এর একটা পার্ট হচ্ছে ফেলোশিপ দেওয়া। প্রতি বছর আমরা প্রচুর ফেলোশিপ, যেমন শ্রীলঙ্কাতে আমরা 710টি ফেলোশিপ দিই। এবারে বাংলাদেশের যে স্টুডেন্টদের মানে পিজি লেভেল, ডক্টরাল লেভেল, পোস্ট ডক্টরাল লেভেলে প্রায় 500-র উপরে ফেলোশিপ দিয়েছি। হ্যাঁ, শুধু সোশ্যাল সায়েন্সে আর হিউম্যানিটিস, ডিএসটি তো দেয়ই। সুতরাং তাদেরকে বিভিন্ন ভাবে দিই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে এক পেশে আমরা সাহায্য করে দিয়েছি বিভিন্ন, এদেরকে বিদ্যুৎ মানে ভুটান এবং ভুটান এবং নেপালে আমরা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে দেওয়া, এয়ারপোর্ট তৈরি করে দিয়েছি, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালে, ত্রিভুবন বিশ্ববিদ্যালয় তৈরিতে ভারতের অবদান রয়েছে, কি করিনি? কিন্তু এটা একটা কনসেপ্ট, আমি বলছি এক সেকেন্ড, এটা সেটা হচ্ছে ডোনার্স ফ্যাটিক বলে একটা কনসেপ্ট আছে। যখন মানে দাতা দেশ মানে মানে দিতে থাকে রেসিপিয়েন্টকে, বিনিময়ে কিছু না পায়, রেসিপ্রোসিটি না আসে, অন্তত একটা গ্র্যাটিচিউডও না দেখে, তখন কিন্তু ক্লান্তি আসে, কেন আমি দেবো, আমি হোয়াই আই শুড কন্টিনিউ মাই অ্যাসিস্ট্যান্স টু দিস নেইবার কান্ট্রি। তো ভারতের কিন্তু এখানে আসার সময় হয়েছে যে আমি বিনিময়ে এতদিন ধরে কিছু সবকিছু দিয়েছি, বিনিময়ে আমি গ্র্যাটিচিউডও পাচ্ছি না। মালদ্বীপসের কাছ থেকে একই দুঃখ পেয়েছিল ভারত, একই রকম ধাক্কা পেয়েছিল, এখন আমার মেরামতি হয়েছিল। ভুটান নেপালের কাছ থেকে পাচ্ছে, বাংলাদেশের কাছ থেকে বড় আঘাত, যাদের স্বাধীনতা দিলাম, এটার থেকে বড় আর নন রেসিপ্রোকাল আহ এইড আর কি হতে পারে? স্বাধীনতা দিয়েছি, তারা তার বিনিময় উল্টো ভারতের ক্ষতি করতে চাইছে, ভারতকে দখল করতে চাইছে। এর থেকে বড় দুঃখের আর কিছু নেই। ঠিকই। আহ, আরো প্রসঙ্গান্তরে যেতে হবে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য, যে কোনো দেশের রিলেশনের মধ্যে তো বাণিজ্যটা একটা সব থেকে বড় ফ্যাক্টর। তো ভারতের সঙ্গে একদম। বাংলাদেশের বাণিজ্যের টোটাল ভলিউম হচ্ছে $14 বিলিয়ন বার্ষিক, সম্ভবত এটাই হচ্ছে ফ্যাক্ট। তাই এই যে ইকোনমিক এক্সচেঞ্জ, এতে বাংলাদেশ ভারতের উপর কতটা নির্ভরশীল, আর ভারত বাংলাদেশ থেকে কতটুকু কি সুবিধা পাচ্ছে? এটা অনেকটা অনেকটা না, মানে এক পেশে বাণিজ্য বলতে বলা যায়। যে আহ, এক পেশে বলতে আমরা যতটা রপ্তানি করি ততটা আনি না। আমরা যেমন ফুড গ্রেন থেকে শুরু করে ফল, মানে মশলা, ডিম, পোলট্রি থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস, র মেটেরিয়ালস কিসের, যে বস্ত্র শিল্পের যে রং এবং সেখানে যে ফেব্রিক, সব আমরা রপ্তানি করি। আমাদের এখান থেকে মোটর পার্ট যায়, এমনকি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলোও যায় ভারত থেকে, মোটর পার্ট যায়। আমরা রেভিনিউ পেয়ে থাকি। মানে বেসিক্যালি মানে বাংলাদেশের একটা পারসেপশন আছে, মানে ভারতের সবাই মানে ইলিশ মাছ খায়, ইলিশ মাছ না দিলে মানে এরা খুব দুঃখ পাবে। তা তো নয়, এটা জানি না ভারতবর্ষকে। ওখান থেকে আমরা আনি কিছু, কিছু আমরা মানে ওদের দেশের যে সামুদ্রিক কিছু মাছ আসে, সামুদ্রিক প্রাণী কিছু আসে, ওদের কিছু মানে ওই কি বলবো, হস্তশিল্পের কিছু জিনিস আসে, কিছু গার্মেন্টস গুডস আসে, রেডিমেড গার্মেন্টস গুডস আসে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের আমাদের এখান থেকে কিন্তু বালিও যায় বাংলাদেশে, এবং বালি স্টোন চিপসও যায় বাংলাদেশে, ফলে এভরিথিং মানে যাচ্ছে, সাপ্লাই চেইনটা এন্টায়ার ইন্ডিয়া বাংলাদেশকে দিয়ে রাখছে। অন্য দেশ থেকে আনছে, কিন্তু এই ভারত থেকে সবচেয়ে বড় যাচ্ছে, যেহেতু সস্তা, বড়, জিওগ্রাফিক্যালি খুব প্রক্সিমিটি রয়েছে আমাদের সাথে। এখন এই বাণিজ্য মানে বেসিক্যালি আপনি ঠিকই বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় বিষয় হচ্ছে একটা দেশের সম্পর্কের ক্ষেত্রে যে অর্থনৈতিক কূটনীতিটা যদি ঠিক থাকে, অন্য অন্য ছোট ছোট বিষয়কে বাইপাস করা যায়। কিন্তু মুশকিল হয়ে গেল যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু সাপটা চুক্তি হয়েছিল 2006-এর 1 জানুয়ারি, যাতে করে অবাধ বাণিজ্য হয়, মানে এই মাল্টি ল্যাটারাল রিলেশনস এর ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলোকে মিটমাট করা যায়, যদি অর্থনৈতিক মানে সম্পর্ক বৃদ্ধি হয়, কিন্তু সেটা ফেল করেছে। এবং মোস্ট ফেভার্ড নেশন হিসাবে ভারত যেমন পাকিস্তানকে ঘোষণা করেছে, তার বহু পরে পাকিস্তান ভারতকে করেছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যতটা গুরুত্ব দিই, বাংলাদেশও গুরুত্ব দিত না তা নয়। এখন বুঝতে হবে বাংলাদেশের তদারকি যে সরকার বর্তমানে চলছে, তারা কতটা গুরুত্ব বুঝছে।
তারা যদি মনে করে না এই বাণিজ্য বন্ধ করে আমরা পাকিস্তানের কাছ থেকে আনবো, চায়নার কাছ থেকে আনবো, ইন্দোনেশিয়ার কাছ থেকে আনবো। চায়নার কাছ থেকে আগেও আনতো, তারা ইন্দোনেশিয়ার কাছ থেকেও কিছু জিনিস আনতো, থাইল্যান্ড থেকে সব দেশ থেকে আনে। বিষয়টা হচ্ছে যে কস্ট ফ্যাক্ট, যে কস্টিং তো অনেক কম পড়ে ভারতের কাছ থেকে গেলে। তো ভারতের প্রতি যে জেদাজেদি করে ভারতকে চাপে রাখার জন্য নিজেরাই না চাপে পড়ে যায়। সুতরাং আচ্ছা। আমার মনে হয় হুম। বলুন বলুন। দ্বিপাক্ষিক সম্পর্কের আহ, উত্তপ্ত বাক্য বিনিময় থাকতেই পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সব দেশের সাথে সম্পর্কে টানাপোড়েন হয়। আমেরিকার সাথে এখন আমাদের সম্পর্ক ভালো, এক সময় সম্পর্কে টানাপোড়েন ছিল। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিলই না, এখন সম্পর্ক ভালো হয়েছে। সম্পর্কে টানাপোড়েন থাকে, চায়নার সাথে একসময় খুব ভালো ছিল ইনিশিয়ালি, তারপর খারাপ হয়েছে, আবার খারাপ হয়েছে, আবার ভালো হচ্ছে, আবার এখন একটা ওয়ার্কিং রিলেশনশিপের দিকে আমরা এগোচ্ছি। সুতরাং আমার মনে হয় যদি অর্থনৈতিক বিষয়টা খুব জোরালো থাকে, আমার মনে হয় অন্যান্য ইস্যুগুলোকে মেরামতি করা যায়। কিন্তু যদি পাকিস্তানের মতো স্ট্যান্ড নেয় বাংলাদেশ, পাকিস্তান যেমন বলে কাশ্মীর ইস্যু একমাত্র সমস্যা, অন্যান্য ইস্যু দিয়ে সমস্যা সমাধান করা যাবে না, কিন্তু ভারতের পক্ষ থেকে অ্যাপ্রোচটা আলাদা। ভারত বলছে কাশ্মীর সমস্যা নেগোসিয়েবল চলছে, কিন্তু অর্থনৈতিক কূটনীতি যদি বাড়াতে পারি তাহলে দুদেশই বেনিফিট হবে, উত্তেজনা অনেকটা কমবে। সুতরাং যদি বাংলা যদি পাকিস্তানের পথে হাঁটতে শুরু করে, কারণ পাকিস্তানের দ্বারা এখন প্রভাবিত হচ্ছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং পাকিস্তান মিলিটারি শাসকের দ্বারা, বা এখন সিভিল সোসাইটি সিভিল শাসক যিনি আছেন, তাদের তো মূল মন্ত্রই ভারত বিরোধিতা। তো ভারত বিরোধিতা করতে গিয়ে যদি তারা নিজের পায়ে কুড়ুল মারে, তাহলে তো বাংলাদেশের আচ্ছা, জনগণ তাদেরকে এই যে ফলাফল। এই যে শুধু বাণিজ্য বাদ দিচ্ছি, বাণিজ্য ছাড়াও তো বাংলাদেশ তো অনেকাংশে ভারতের উপর বিভিন্ন ব্যাপারে নির্ভরশীল। শিক্ষা, চিকিৎসা, বা আরও অন্যান্য অনেক কিছু, বা টেকনোলজি ট্রান্সফার। তো এই সমস্ত হুম। সত্ত্বেও এরা কি নিজেদের ভালো কি নিজেরা বোঝে না? এখন আমরা যাদের যাদের বক্তব্য শুনছি বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, তারা হচ্ছে মৌলবাদীদের বক্তব্য বেসিক্যালি। বাংলাদেশের সুধী সমাজ অবশ্যই আছে, বুদ্ধিজীবী আছেন, এবং তাদের সিভিল সোসাইটি মুভমেন্ট কিন্তু খুব স্ট্রং বাংলাদেশে, বা স্বাধীনতার আগে এবং পরে বিভিন্ন সময় দেখা গেছে। কিন্তু তারাও ভয়ে সন্ত্রস্ত, এবং তারা নিরাপদহীনতায় ভুগছেন। যদি তারা মুখ নিরাপত্তা হয়। খুলেন তাদের পরিণতি কি হতে পারে। তো এই অবস্থায় আমরা যাদের কথা শুনছি, এটা কিন্তু সমস্ত বাংলাদেশের চিত্র নয়। হুম হুম তারা হুম। মিডিয়াকে কন্ট্রোল করছে বলে তাদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে এই, বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু ভুগছে, কি ভুগছে, প্রতি বছর 26 লাখের বেশি অফিসিয়ালি আনঅফিসিয়ালি বাংলাদেশিরা আসেন এখানে চিকিৎসা করতে। মেডিকেল ট্যুরিজম একটা বড় সেক্টর বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। অর্থাৎ এখানে ভারত যেমন রেভিনিউর দিক দিয়ে বেনিফিট হচ্ছে, বাংলাদেশ হচ্ছে ট্রিটমেন্ট পেয়ে বাংলাদেশের রোগীরা বেনিফিট হচ্ছে, এক। 2 নম্বর, যে আচ্ছা, প্রতি বছর এই এখানে এক মিনিট, এক মিনিট, এখানে একটা কথা মানে বলতে বাধ্য হচ্ছি, যে আপনার কথা তো মানে একদম সর্বাংশে সত্যি, যে 26 লক্ষ বা যাই হোক, ফিগারটা যাই হোক, তারা চিকিৎসা ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল। অথচ ভারতের একাংশ বাংলাদেশে যাচ্ছে ডাক্তারি পড়তে। খুব ভালো প্রশ্ন করেছেন। ভারতের সেই অংশই যাচ্ছে যাদের টাকা আছে, প্রতিভা নেই। এবং বাংলাদেশে ভারতের যে প্রাইভেট হসপিটালস গুলোতে, মেডিকেল কলেজগুলোতে যে চিকিৎসার মানে ব্যয়ভার আর কি, মানে পড়াশোনার একজন যাচ্ছে, যে বাংলাদেশে অনেক হাফ টাকাতে হয়ে যায়। সুতরাং তারা মনে করছে তারা কোনো, যারা যাচ্ছেন তারা ভারতে কোনো ভালো সরকারি মেডিকেল কলেজ হসপিটালে পড়ার উপযুক্ত নয়। হয় ভারতে পড়তো টাকা দিয়ে, বা রাশিয়ায় যেত, বা ইউক্রেনে যেত, নেপালও যায়, কেউ কেউ বাংলাদেশ যায়। যারা বলতে চিকিৎসা করতে আসছে, সেই দেশে চিকিৎসা মানে পড়তে যাচ্ছে ডাক্তার, বোঝা যাচ্ছে তাদের প্রতিভাটা কি। বা আমার টাকা আছে, ছেলে মেয়েকে ডাক্তার করতে হবে, তারা যাচ্ছে। শুনুন, তারা কোনো ভালো ডাক্তার হয়ে ফিরবে না, কারণ বাংলাদেশের রোগীদের সাথে কথা বলেছি, আমি ওই দেশে একাধিকবার গেছি, তারা বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রাখে না। তো সেই দেশ থেকে ডাক্তার হয়ে এসে তারা কি চিকিৎসা করবে আমাদের বুঝে নিন। কথাটা বিতর্কিত হলে এটা সত্যি। না না, আচ্ছা, সে এবার আসি ঠিক আছে। মেডিকেল ট্যুরিজম। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা। আমি যখন স্টুডেন্ট ছিলাম বিদ্যাসাগর কলেজে কলকাতাতে, হায়ার সেকেন্ডারি অনার্স ওখানে পড়েছি, আমি দেখতাম বিশেষ করে যখন অনার্স পড়তাম, আমার আমি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট ছিল, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশে, সোশ্যাল সায়েন্স, প্রচুর সংখ্যক, শুধু আমার কলেজ না, সিটি কলেজে দেখতাম, অন্যান্য স্কটিশে দেখতাম, প্রচুর পরিমাণে বাংলাদেশের স্টুডেন্ট তারা পড়তে আসতো এখানে, ঠিক আছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি কিছু ওই যারা কোর্স ভিত্তিক, যারা প্রফেশনাল কোর্স, এমবিবিএস বা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো আইটি, তারা পড়তে আসতেন। আর বাকি হচ্ছে ফেলোশিপে আসে। যারা এখানে একটা ভালো ডিগ্রি নিয়ে যাবে বলে আছেন, তারা চলছে। আবার এটা নেগেটিভ দিক বলছে, আমার এক বন্ধু এখান থেকে পড়ে এসে, নাম বলা উচিত না এখানে, দুই বন্ধু এখানে পড়ে, একজন এমএ পড়তো আমার সাথে, একজন অনার্স পড়তো, দুজনেই হিন্দু। তারা ওখানে পড়েছে দুজনেই, মানে ঘটনাচক্রে ব্যাংকে চাকরি করে, একজন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, একজন হচ্ছে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে। তারা বলছেন যেহেতু আমাদের ইন্ডিয়ান ডিগ্রি আমাদের প্রতিনিয়ত ছোট করে ওখানে, যেতেই তো ভারত থেকে পড়াশোনা করে এসছে।
ফলে এটা এখানে একটা ব্যাপার আর আছে। যখন হাসিনা ছিল তখন অতটা হয়নি, যখন হাসিনা চলে গিয়েছেন তাদের কিন্তু প্রতিনিয়ত এরকম কথা শুনতে হয়। এইবার হচ্ছে তৃতীয়ত যে একটা ক্ষেত্র, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু এখানে আসে এই বিজনেস ট্রেডার্স। সে ট্রেডার্স এর একটা বড় অংশ কিন্তু মানে জামা কাপড় কিনে এখানে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে। আরেকটা অংশ আছে যে কাঁচামাল নিয়ে গিয়ে এখানে, যেমন মিউজিক ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আপনার বস্ত্র শিল্প, সবকিছু এখান থেকে নিয়ে গিয়ে তারা করে। আর চতুর্থত একটা অংশ আসে বাংলাদেশ থেকে, তারা হচ্ছে এখানে তারা বিভিন্ন পিলগ্রিম যারা মানে আসে আজমের শরীফে আসে, হিন্দুরা বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে আসে, সেই পিলগ্রিমদের আসা যাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলো। এখন একটা দেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনটে বিষয় দরকার, তিন লেভেলের ডিপ্লোমেসি। একটা হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট; একটা হচ্ছে G2P, গভর্নমেন্ট টু পিপুল; একটা হচ্ছে P2P, পিপুল টু পিপুল। এখন এই ধরনের যখন শিক্ষা, সংস্কৃতি, পিলগ্রিমস এর আনাগোনা এগুলো যখন হয়, সব ডিপ্লোমেসিটা অ্যাপ্লাই হয়। আহ, এবং সেটা অনেকটা এফেক্টিভ হয়, যাতে পারসেপশন চেঞ্জ হয়, যত মানুষ আসবে যাবে ধারণা চেঞ্জ হয়। বাংলাদেশ থেকে যারা এখানে চিকিৎসা করতে আসেননি, আসার আগে এক মানসিকতা, যখন চিকিৎসা করে ফিরছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারপর ভারতের ডাক্তার হতো ভগবান, তারা জীবন বাঁচে, এত ভালো ভালো ব্যবহার। আমাদের বাংলাদেশে তো ডাক্তাররা মানুষ বলেই গণ্য করে না, রুগীদের খুব বাজে ব্যবহার করে। বলে এখানে মানুষ এত ভালো, আগে জানতাম না, আমাদেরকে বোঝানো হতো ছোটবেলা থেকে। তারা বলেন যে ভারত মানে যে খারাপ দেশ, বাংলাদেশের নামে নিন্দে করে। অর্থাৎ তারা এখানে এসে দেখুক ভারতের মানুষরা বাংলাদেশ নিয়ে সারাক্ষণ নিন্দা চর্চা করছে না। তো বাংলাদেশের যখন আপনি জনসমাজে যাবেন, মিটিং মিছিল, রাস্তাঘাট, স্কুল, বিশ্ববিদ্যালয়, ভারত বিরোধী অধ্যাপক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, আমি গেছি একাধিকবার, কান পাতলে শুনবেন সবসময় ভারত বিরোধিতা নিয়েই আছে। সুতরাং যখন আনাগোনা হবে, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট হবে, তখন কিন্তু এই পারসেপশনটা চেঞ্জ হবে। কারণ অন্য কেউ বলেছে এই দেশটা খারাপ, ওই মানুষগুলো খারাপ, অর্থাৎ তাদের সাথে, যেন আমি পাকিস্তান সম্পর্কে আমার যেটা আইডিয়া আগে ছিল ছোটবেলা থেকে, যা শুনেছি, পেপারে দেখেছি, নিউজ পেপারে বলছি, আমি এক মিনিট বলবো। যখন আমি বিদেশে গেছি, বিভিন্ন দেশে পাকিস্তান অধ্যাপকদের সাথে আলোচনা করেছি, আমি তাদের নলেজ দেখে অবাক হয়েছি, তাদের মানসিকতা দেখে অবাক হয়েছি, তাদের আন্তরিকতা দেখে অবাক হয়েছি, সত্যি অবাক হয়েছি আমি। কিন্তু আমার কিন্তু রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখি রাষ্ট্র এইভাবে কনস্ট্রাক্ট করে যে সবাই খারাপ, আফগানিস্তানে সবাই খারাপ, পাকিস্তানে সবাই খারাপ, এটা কিন্তু ঠিক নয়। বাংলাদেশে সবাই খারাপ এটা বলার সময় আসেনি। সুতরাং আমাদের এই পারসেপশন চেঞ্জ করতে গেলে, চ্যারিটি বিগিনস এট হোম, এটা শুরু করতে প্রতিটা বাড়ি থেকে শুরু করতে হবে। সে বাবা মা থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সেখান থেকে পারসেপশন জেনারেল ঘৃণা ঘৃণা বাড়াবে। এছাড়া কিন্তু সম্পর্ক মেরামতি হবে না। আর যুদ্ধ বা বিবাদ কোনো সমস্যার সমাধান নয়। আচ্ছা, যুদ্ধ বা বিবাদের কথা বললেন, সেটা রেস্টে বলি যে কিছু কিছু দেখা যাচ্ছে বাংলাদেশি সাইডে এই ধরনের কথা হচ্ছে, ভারতের এই অংশ তারা দখল করে নেবে, ওই অংশ দখল করে নেবে। আমি যতই এটা হাস্যকর শুনতে লাগুক না কেন, কিন্তু মানে মনে হয় না যে এই কথাগুলোর বোধহয় উপযুক্ত উত্তর দেওয়ার প্রয়োজন আছে। কারণ বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু? একদম। যারা করছেন, যারা বলছেন, তদারকি সরকারের সমর্থকরাও বলছেন, মানে সদস্যরাও বলছেন, মৌলবাদীরা বলছেন, বিএনপি নেতারা যারা ভারত বিদেশি বলছেন, জামাতরা তো বলছেনই, অনেক প্রাক্তন সেনা অফিসারও বলছেন, আমি শুনছি। তাদের নলেজ সম্পর্কে ভাবছি, আর মানে ভারতের সামরিক শক্তি সম্পর্কেই যায় না। তারা অনেকে মনে করেন পশ্চিমবঙ্গটাই মনে হয় ভারতবর্ষ। অনেকে আমি দেখেছি ওরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষ মনে করে। তারা পড়েন ভারতবর্ষ আয়তন এত, ভারতবর্ষের এত রিসোর্স রয়েছে, ন্যাচারাল রিসোর্স, ম্যান পাওয়ার, চাঁদে পাঠাচ্ছে, চন্দ্রযান পাঠাচ্ছে, আইটিতে ডেভেলপ, পরমাণু গবেষণায় একটা সফল, বিশ্বের অন্যতম শক্তি হতে যাচ্ছে। কিন্তু তারা পড়ছেন, সব জানছেন, কিন্তু মনে মনে মানছেন না। তারা একটা কল্পরাজ্যে বসবাস করছেন, একটা ফ্যান্টাসি তাদের মধ্যে কাজ করছেন কি, তারা ওই রাইফেল নিয়েই ভারত দখল করে নেবেন। এবং তাদের এখন বলছেন, আমাদের দুই বন্ধু আছে চায়না এবং পাকিস্তান, তাদের কাছ থেকে অস্ত্র এনে আমরা ভারতকে আক্রমণ করব, আমরা উত্তর পূর্ব ভারত দখল করব, আমরা মুর্শিদাবাদকে নিয়ে নেব, কলকাতাকে 4 দিনে দখল করব। এই যে স্বপ্ন, অর্থাৎ ভারতবর্ষের যদি আমি একটা ন্যূনতম উদাহরণ দিই, একটা কম তুল্যমূল্য করি, সমস্ত বাংলাদেশের ছোট বড় অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এয়ারবেস রয়েছে 9খানা, সমস্ত বাংলা, শুধু পশ্চিমবঙ্গেই 7খানা এয়ারবেস রয়েছে আমাদের। উত্তর পূর্ব ভারত, অরুণাচল, মিজোরাম, মেঘালয়, অসম, ত্রিপুরা গুলো তো ছেড়েই দিলাম। আমাদেরকে আর আমাদের পশ্চিম কমান্ড, উইং কমান্ডার যারা আছেন, বা উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত, ওগুলো ছেড়েই দিলাম। আর আমি তো সাবমেরিনস আমাদের কি আছে, নৌবহরের কথা ছেড়ে দিলাম, আমাদের সামরিক শক্তির কথা ছেড়ে দিলাম। তো যদি আমরা এইভাবে এয়ার স্ট্রাইকও করি, যেটা আমরা পাকিস্তানে কি করে এসেছি 2019 ফেব্রুয়ারিতে, সেটা বাংলাদেশ জানে। 2015-তে মিয়ানমারে স্ট্রাইক করে এসেছি আমরা, কেউ কিচ্ছু করতে পারেনি। এবং সারা বিশ্বে সমালোচিত হয়নি। কারণ জানে ভারত এমন একটা ইন্টারন্যাশনাল ইমেজ রয়েছে, ভারত কোনো অন্য দেশকে যেচে আক্রমণ করে না, এমন একটা নজির নেই কোনো দেশের সাথে যেচে যুদ্ধ করেনি।
তো আমাদের একটা প্রোফাইল আছে, আছে, ইমেজ আছে। আর আমরা যে সন্ত্রাসবাদ দমনের জন্য জিরো টলারেন্স পলিসি গ্রহণ করি, এটাও আমরা প্রমাণ করে দিয়েছি। সুতরাং এই যে সন্ত্রাসবাদী মানে যারা হচ্ছে জঙ্গি, তারা তৎপর হয়ে উঠেছে। সুতরাং আন্তর্জাতিক জনমতই তাদেরকে একঘরে করে দেবে আগামী দিন, আমাদের কিচ্ছু করতে হবে না। আমাদের হাতে আর ঠিক 10 মিনিট সময় আছে, এর মধ্যে আরও গোটা কয়েক ইস্যু করতে হবে, কভার করতে হবে। এই যে জামাত, বিএনপি এবং ইউনূস, এই তিনটে পক্ষের রিলেশনটা কিরকম? দেখুন, জামাতের মানে আদি যদি উৎস খুঁজি, তাহলে আব্দুল আলাহ মওদুদি, যিনি দেশভাগের সময় ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিলেন, পশ্চিম পাকিস্তানে। এবং পরবর্তীকালে যখন পাকিস্তানের আন্ডারে হয়ে যায় পূর্ব পাকিস্তান, তখনও কিন্তু এই জামাতরা অ্যাক্টিভ ছিলেন। এবং তারা পাকিস্তানি সেনাবাহিনীর কথা তো মানতেনই, এবং তারা মনে করতেন যে এই ইসলামিক অনুশাসনটাই থাকা উচিত, ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন করা ঠিক নয়। তারা যেহেতু সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, বাংলার স্বাধীনতা হয়েছে, তাই তখন থেকে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারেনি এই গোষ্ঠীটা। তারা তলে তলে পাকিস্তানি ছিলেন, এবং কেউ কেউ রাজাকাররা বাইরের দেশে গা ঢাকা দিয়েছিলেন, এবং আফ্রিকার দেশে থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে পালিয়ে গেছিলেন। তারা আবার বিভিন্ন সময়, যখন বিএনপি সরকার ছিল, এসছে। আবার বিএনপি জামাত জোট যখন ছিল 2001 থেকে 2006 এসছে। এবং বিএনপি কি, বিএনপি হচ্ছে মুজিবুর রহমানকে না মানা একটি দল, একটি বেইমানের একটা দল। যে সে মানে খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার, মানে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গিয়েছিল, ঢাকার ক্যান্টনমেন্টে রেখেছিল কয়েক মাস, তখন জিয়া বলেছিলেন খালেদাকে আমি গ্রহণ করবো না, এ অপবিত্র হয়ে গেছে। মুজিবুর তখন তাকে বলেছিলেন এ আমার ধর্মের মেয়ে, ওকে গ্রহণ করো। সেই খালেদা জিয়া মুজিবুরের মৃত্যুর দিনে জন্মদিন পালন করে, তার 3টে জন্মদিন পালিত হয়। অর্থাৎ এই যে মানে একটা ষড়যন্ত্র, একটা মুজিবরকে অস্বীকার করব, মানে ন্যাশনালিজমকে অস্বীকার করব, সেটা বিএনপি দলের মধ্যে ছিল, জিয়ার মধ্যে ছিল, খালেদা জিয়ার মধ্যে তো অবশ্যই আছে, বিএনপি সমর্থকদের মধ্যে রয়েছে। এবং যেহেতু কমন ইন্টারেস্ট হচ্ছে ভারত বিরোধিতা এবং ওই প্রো পাকিস্তানি শক্তিকে স্বীকার করে নেওয়া, তার জন্য এদের অ্যালায়েন্স আছে। আর হচ্ছে যে রইলো ইউনিস, ইউনিস তো জামাতের সমর্থক। উনি উনি একে তো সমর্থক আইডিওলজিক্যালি, দ্বিতীয়ত হচ্ছে ওনার আপোস করা ছাড়া উপায় নেই, কারণ ওনার বিরুদ্ধে অনেকগুলো আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। তিনি গ্রামীণ ব্যাংকের টাকা সরিয়েছিলেন। এবং গ্রামীণ ব্যাংক প্রথমে মাইক্রো ফিন্যান্সের কনসেপ্টটা ভালো, কিন্তু তিনি কিন্তু অন্যতম সুদখোর ব্যক্তি বাংলাদেশে, মানে এবং 46% পর্যন্ত ইন্টারেস্ট পর্যন্ত নেয়। সুতরাং তিনি নিজের পকেটে টাকা ঢুকিয়েছিলেন, দুর্নীতির মামলা ছিল, তাকে একাধিকবার থানায় মানে হাজিরা দিতে হয়েছে আদালতে। সুতরাং নিজের আর্থিক এই এই যে দুর্নীতির দায়টা ঝেড়ে ফেলার জন্য তার দরকার ছিল হাসিনা সরকারকে উৎপাটন করা। তিনি সফল, জামাতের সাথে, পাকিস্তান আইএস এর সাথে, এবং বাইডেনের যে বাইডেন যে দূত পাঠিয়েছিলেন মিস্টার হার্সকে, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে এই তিন শক্তি একত্রিত হয়ে তারা হাসিনাকে উৎপাটন করেছে। তাদের একটা কমন ইন্টারেস্ট রয়েছে যে অ্যান্টি মুজিব, অ্যান্টি হাসিনা এবং অ্যান্টি সেকুলার ফোর্সকে নিধন করো, প্রো পাকিস্তানি নীতিতে চলে একটা আহ র্যাডিক্যাল সরকার চালাও। আর দুটো প্রশ্ন করব, সময় শেষ হয়ে এসছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং 20শে জানুয়ারি তিনি ক্ষমতায় বসবেন। তো এই যে বিডেন চলে যাচ্ছেন এবং ট্রাম্প আসছেন, এতে বাংলাদেশের ঘটনাবলিতে, যদিও তাদের র্যাডারে এরা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়, তা সত্ত্বেও বলছি যে কোনো প্রভাব পড়বে? কিছুটা আশঙ্কায় ছিলেন ইউনিস। যখন ট্রাম্পের জয় হলো, তা ইমিডিয়েটলি তিনি ফ্রান্সে চলে গেছিলেন, কারণ ফ্রান্সের সাথে সাথে সখ্যতা রয়েছে। এবং ট্রাম্প যে বার্তা দিয়েছেন ইলেকশনের আগে, নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে, স্পষ্ট বার্তা দিয়েছেন যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, এবং বাংলাদেশে শুধু সংখ্যালঘুই না, যেভাবে গণহত্যা হচ্ছে বা যেভাবে রাজনৈতিক হিংসা হচ্ছে, মানবাধিকার বিপন্ন, সেখানে কিন্তু আমেরিকা কড়া নোট দিচ্ছে এবং আমেরিকা নজরদারি করছে, আমেরিকা জবাব চায়। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি মনে করেন যে শেখ হাসিনা কিন্তু রিজাইন দেননি, তিনি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি প্রাইম মিনিস্টার। সুতরাং এইভাবে যদিও আমেরিকা সরকার শেখ হাসিনা লাস্ট দুটো যে ইলেকশনে জয়ী হচ্ছে সেটাকে মানেন না, স্বীকৃতি দেননি আমেরিকান সরকার। তারপরেও কিন্তু তাদের হচ্ছে যে এইভাবে একটা সরকারকে সরিয়ে যে এইভাবে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে আমেরিকার যে জিরো টলারেন্স পলিসি রয়েছে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে, তার বিরোধী। সুতরাং কখনোই আমেরিকা এটা শুধু সাধু দেশ বলা যাবে না, সবসময় ডবল স্ট্যান্ডার্ড পলিসি নেয়।
আর একদিকে পাকিস্তানকে বলে যে সন্ত্রাসবাদ দমন না করলে তোমাদের আর্থিক আর্থিক সাহায্য দেবো না, আবার সেই পাকিস্তানকে আর্থিক সাহায্য দেয়। সুতরাং আমেরিকা কি করবে বলা মুশকিল, তবে এটা ঠিক কিছুটা ভয় পেয়েছে। হ্যাঁ, একবার নতুন দিল্লির যেটা সুবিধা, যে যদিও এই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, একটা পার্সোনাল কেমিস্ট্রিটা ভালো। আশা করছে আমাদের সাউথ ব্লক যে ট্রাম্প এলে হয়তো মিলিতভাবে কিছুটা চাপ সৃষ্টি করা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে, ভারত যেহেতু সরাসরি অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এখন কূটনৈতিক ভাবে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কিছু চাপ সৃষ্টি করবে, এইভাবে করবে। কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে, এবং যদিও ব্যক্তিগতভাবে ইউনিসের সাথে ট্রাম্পের সম্পর্ক তো অবশ্যই ভালো নয়। আচ্ছা, এবারে চীন ফ্যাক্টরটাকে বাদ দিয়ে তো আলোচনাটা শেষ হতে পারে না। ধর বাংলাদেশে এই যে আনরেস্টের পিছনে চীনের অবদান কতটা, এই যে ভারত বিরোধী জিগিরটা তোলার জন্য চীনের কোনো অবদান আছে? ভারত বিরোধী জিগির তোলার জন্য অবদান রয়েছে পাকিস্তানের। আর যেটা হচ্ছে, চীনের হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা কি, চীন তো অনেকদিন ধরে আমাদের নর্থ ইস্ট উত্তেজনা ছড়াচ্ছে। সেভেন সিস্টার্স এর নতুন কিছু না, 60-এর দশক থেকে ছড়াচ্ছে। ভায়া মিয়ানমার অস্ত্র সরবরাহ করা থেকে শুরু করে মানে মনিটারি সাপোর্ট দেওয়া, তারপরে আপনার ড্রাগ সাপ্লাই করা, এটা চায়না করে। এখন এই বাংলাদেশে যদি এই আমাদের শিলিগুড়ি মানে চিকেন স্নেক নিয়ে অনেকটা আশাবাদী চায়না, যদি এই জায়গাটাকে বিচ্ছিন্ন করা যায়, উত্তেজনা সৃষ্টি করা যায়, পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয়, সেটা তো চায়না অবশ্যই চাইবে। সেই ইনস্টেবিলিটি করার ক্ষেত্রে অবশ্যই চায়নার একটা রোল আছে বলে আমি মনে করি। কিন্তু এই মৌলবাদ ছড়ানোর জন্য চায়না দায়ী নয়, সেটা পাকিস্তান দায়ী বেশি। আচ্ছা, লাস্ট কোশ্চেন। এই যে এখন যে আহ, অবস্থাটা দেখতে পাচ্ছি, এই অবস্থাটা কবে শান্ত হয়ে একটু স্বাভাবিক হবে বলে আপনার নিজের প্রজেকশন, খুব ছোট্ট করে যতদিন বলুন। পর্যন্ত না বাংলাদেশে স্থায়ী সরকার, গণতান্ত্রিক উপায়ে স্থায়ী সরকার নির্বাচিত হয়, এবং আরেকটি সিভিল সোসাইটির মুভমেন্ট না হয়, মানে সিভিল মানে অ্যাকচুয়াল সিভিল সোসাইটি মুভমেন্ট, মানে যারা কি বলবো, বিবেচক, সুশীল সমাজ। আমি অসভ্য ছাত্র যারা অংশ, সমস্ত ছাত্র অসভ্য নয়, যে ছাত্রদের ভাবমূর্তি দেখলাম ওই কোটা বিরোধী আন্দোলনের নামে, তারা যে মানুষ নিধন করলো, তাদের যে ভাবায়, তাদের যে ভাষা প্রয়োগ, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের সুস্থ ছাত্র আমি বলবো না। অর্থাৎ বাংলাদেশে কিন্তু সেই একটা ভালো অংশের ছাত্র সমাজও রয়েছে, যারা সালাম বারকাত, রফিক জব্বারের সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে সেই অংশটাও রয়েছে কিন্তু বাংলাদেশের। শাহবাগের যে মুভমেন্ট হয়েছে 2013 ফেব্রুয়ারিতে, সেই সেই ছাত্র সমাজের কথা আমি বলছি। তো তাদের এবং সিভিল সোসাইটির যারা অ্যাক্টিভ মেম্বার, যারা বাংলাদেশের ভালো চায়, যারা একটু কি বলবো, গণতন্ত্রকামী, উদার, কিছুটা সেকুলার, সে অংশের একটা আহ কি বলবো, অ্যাক্টিভ রোল প্রয়োজন, এবং সুষ্ঠু। হ্যালো, মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ডক্টর নন্দীর সঙ্গে। ডক্টর নন্দী, আপনি এখনো আছেন? হ্যালো, আপনি এখনো আছেন? মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যাই হোক, ডক্টর নন্দীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই ইনফরমেটিভ এই ডিসকাশনটার জন্যে। এতে আশা করি অনেকেই উপকৃত হবেন। আবার কোনো অনুষ্ঠানে ওনার পার্টিসিপেশন এক্সপেক্ট করে আজকের মতো এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। নমস্কার।